আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গল্প তাজমহল লিখেছেন প্রেমা পারনাথ চৌধুরী। আপুরা, আপনাদের কাছে একটা সাজেশন চাই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর এক প্রতিবেশী আন্টির ছেলের সাথে। তারা বংশগত বড়লোক, আগেও বড়লোক ছিল, এখন আরও বেশি। ছেলেটা ক্লাউড ইঞ্জিনিয়ার, বেশ পয়সা হয়েছে তারও। আমরা আগে নিম্ন মধ্যবিত্ত ছিলাম। আমার বাবা তখন 10,000 বেতনের চাকরি করতো একটা ফ্যাক্টরিতে। আমরা 6 ভাই বোন। কী কষ্টে বড় হয়েছি তা বলার বাইরে। তখন ওই আন্টি আমাদের পছন্দ করলেও ওনার ছেলেটা আমাদের দু চোখেও দেখতে পারতো না। আমাদের বাড়িতে তখন টেলিভিশন ছিল না। তাদের বাড়িতে বাংলা সিনেমা দেখতে গেলেও সে এমনভাবে ঘাড় বাঁকিয়ে চলে যেত, বলতো যে লজ্জায় অপমান মাথা হেট করে চলে আসতাম। তখন ছোট ছিলাম তো, তাই অত আত্মসম্মানবোধ ছিল না। ছেলেটা না থাকলে আমি আর আমার বোন ওদের বারান্দায় দরজা ঠেলে ঠুলে টিভি দেখতে দেখতে মেঝেতে বসে যেতাম। সে যাতে সিনেমা শেষ হওয়ার আগে না আসে তার জন্য দোয়া করতাম। অবশ্য হুট করে চলে এলে আবারও একই চোখ রাঙানি, গাড় বাঁকানি বৃদ্ধাঙ্গুলি ওর মাধ্যমে ঘুষে তুড়িবাজি ইশারা করতো বেরিয়ে যেতে। তাই তার মা থাকলে কিছু বলতো না, তখন চোখ দিয়ে ইশারা করতো। আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু ছোটবেলা এই সব আমার আমার আত্মসম্মানে না লাগলেও এখন ওই কথাগুলো মনে পড়লে আমার ভীষণ আত্মসম্মানে লাগে। এই ব্যাপারগুলোকে কেউ দয়া করে রোমান্টিক সাইজ করবেন না, মোটেও এইসবের পর্যায়ে পড়ে না এই ব্যাপারগুলো। আমরা গরিব বলে সবসময় নিচু নজরে দেখতো ছেলেটা। আরেকটা ঘটনা বলি। একবার আম্মা পিঠা বানাইছিল তাদের বাড়িতে। পিঠাগুলোকে চট্টগ্রামের ভাষায় গুড় পিঠা বলা হয়। তার মা ডেকেছিল পিঠা বানিয়ে দিতে। আমিও সাথে ছিলাম। তখন ক্লাস 3-তে নাকি ফ্লোরে পড়ছি। আমিও পিঠার ললি পাকাচ্ছিলাম। চালের গুঁড়া চালের গুঁড়া কাই নিয়ে হাতে তালু দিয়ে পিঁড়িতে হালকা করে ঘষে ঘষে লম্বা করে পাকাতে হয় ললিটা। তারপর সেটাকে ছোট ছোট করে কেটে নিতে হয় গুঁড়া পিঠা। ছেলেটা হুট করে এলো, আমাকে আর আম্মুকে দেখে তার মায়ের উদ্দেশ্যে বলল, এগুলো আর খাওয়া হবে না। কথাগুলো শুনে আম্মু কেমন লেগেছিল জানি না, কিন্তু আমি অতটুকু একটা মেয়ে ছিলাম, আমার বড্ড অপমান লেগেছিল। আর মা অবশ্য তাকে উম, তার মা অবশ্য তাকে চলে যেতে বলে। আম্মুর সাথে হেসে হেসে কথা বলছিল যাতে আম্মু মনে কষ্ট না পায়। আর একটা ঘটনা বলি। তার একটা চাচ্চুর বিয়ে হচ্ছিল। প্রায় 15-16টা আলাদা আলাদা পরিবার নিয়েছিল। আমাদের গোটা সিদ্দিক বাড়ি, গ্রামে বাড়ি আসলে যেমন হয় আর কি। গোটা বাড়িতে যতগুলো মেয়ে ছিল সবার জন্য গায়ে হলুদ শাড়ি কেনা হয়েছে। আমার আম্মুর টাকা দিতে পারিনি বলে আমরা 3 বোন শাড়ি পরতে পারিনি। সেই দিন আমার বোন দুটো খুব কেঁদেছিল, কিন্তু আমি ছোট হয়েও কিভাবে যেন কাঁদিনি সেদিন। তবে হলুদের বিরিয়ানি খাওয়ার পরে যখন আমি আর আমার আপুদের সাথে অনুষ্ঠানে দেখতে গেলাম, ওই ছেলেটা আমাদের মুখের উপর চাঁদের দরজা বন্ধ করে দিল, কারণ চাঁদের অনুষ্ঠান হচ্ছিল। পরের দিন সকালে আমাদের কেউ দেখেনি সেটা নিয়ে যখন কথা হচ্ছিল, তখন আম্মু বলল ওরা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি জানি আমার 2 বোন কতটা কেঁদেছিল সেদিন। তারাও আরও একটা ঘটনা আমার কথা মনে পড়লো। আমাদের গ্রামের বাড়িতে এক দাদা ভাইয়ের মেজবান হচ্ছিল। তখন তেরপালে বসিয়ে খাওয়াচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের, যারা বেশি ছোট তাদের, মনে হয় যাদের বয়স 5 বছর তাদের। কারণ তারা তারা চেয়ারে বসলে টেবিলে ছুতে পারবে না। আমাদের বয়সী যারা ছিল সবাই টেবিলে বসে খাওয়ানো হচ্ছে, কিন্তু ওই ছেলেটা কি করলো, আমাদের ওই চেয়ারে বসতে দিল না, আমাদের তেরপালে বসতে খেতে হলো। চুড়ে চুড়ে ঢাল ভাত দেওয়া হলো। বিশ্বাস করুন, ওইসব মনে পড়লে আমার যে কি কষ্ট হয়। এখন অবশ্য আমরা আর্থিকভাবে সচ্ছল,
ওই ছেলেটা আমার ভাইদের একদম পছন্দ করতো না। একবার মেজো ভাইটাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়েছে। আম্মু মেজো ভাইয়ের পিঠে দাগ দেখে সারা রাত চুপিসারে কেঁদেছে যাতে ওরা কান্না আওয়াজ না শোনে। বিচার নিয়ে যাওয়াতে আমার চাচুর গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছিল ছেলেটা। এখন আমার বড় ভাইয়া মেজো ভাইয়া সবাই সীমিত করে। তার সাথে ভাইদের এখনো তেমন সাক্ষাৎ নেই। ঈদ কোরবানির ছুটিতে দেখা হয়, তখন কথাবার্তা হয়। তারা হয়তো কল্পনা করেনি আমাদের পরিবার কখনো উঠে দাঁড়াবে আর্থিকভাবে। আসলে অভাব অনটন আমাদের মানুষ চিনিয়ে দিয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি জানি না কি করব। গোটা সিদ্দিক বাড়ির মানুষও অবাক হয়ে আছে কিভাবে আমাকে ওই বাড়ির মানুষে বউ করে নিয়ে যেতে চাইছে সেটা ভেবে। এখনো সবাই মনে করে আমরা ওদের যোগ্য না। আম্মা আব্বা তো এক কথায় রাজি বিয়েতে, কিন্তু আমি জানি না আমি কি করব। আমি বোধহয় এই গোটা পৃথিবীতে আল্লাহর কোনো সৃষ্টি একটা ঘৃণা করি না যত যতটা ওই ছেলেকে করি। আমি কিভাবে বলবো ওই মেয়ে বিয়েটাকে আমি কিভাবে বলবো এই বিয়েটাতে আমি রাজি না। আসলে বিয়ের কথাবার্তা এমনভাবে চলছে যে আমার মতামত দেওয়ার জায়গা পর্যন্ত নেই কোথাও। দাদিমা আমার মন খারাপ দেখে বলল, ছোটবেলায় অনেকের খাসিয়ত খারাপ থাকে, বড় হতে হতে ঠিক হয়ে যায়। ওই রকম লোকের বউ ভালোবাসে বেশি। বিশ্বাস করুন, দাদিমার কথা আমার একটু শান্তি লাগছে না। যারা নিজেদের মানুষকে সম্মান দেয় কিন্তু অন্যজনকে সম্মান না দিয়ে রীতিমতো আতঙ্কে রাখে, অপমানিত হওয়ার বয়সে কোনো মানুষের কাতারে পড়ে না। অন্তত আমার তা মনে হয়। খেয়াল করে দেখলাম বড় ভাইয়া মেজো ভাইয়া একদম রাজি নেই। ছোট ভাইয়া এসব ব্যাপারে তেমন একটা মাথা ঘামায় না। কিন্তু কাল বড় ভাইয়াকে দেখলাম আম্মুকে প্রশ্ন করছে আমি ওই ছেলেকে বিয়ে ওই ছেলেকে বিয়ে করতে রাজি কিনা। অবশ্য আম্মু বলল, ওর আর পছন্দ অপছন্দ কি, নিজেই কি খেতে ভালো লাগে সেটা পর্যন্ত বলতে পারে না ওই মেয়ে। ভালো তো হচ্ছে আমার সামনে থাকবে, আমি ওর ভালো মন্দ চোখের সামনে দেখব। আমি গত কয়েকবার একদম ঘুমাতে পারছি না, বুঝে উঠতে পারছি না কিভাবে না বলবো। কারণ আমার একটা না, গোটা সিদ্দিক বাড়ি এমনই গোটা পাড়া কাঁপাবে। সবাই মনে করবে আমি বেশি পেয়ে গেছি বলে হজম করতে পারছি না। আমাকে কেউ পরামর্শ দিয়ে সাহায্য করুন। পোস্টটা করার ঘণ্টাখানেকের মাথা ভাইরাল হয়ে গেছে। একজন এক এক ধরনের মন্তব্য করেছে। শাইনা একজনকে মন্তব্য দেখে থমকে গেল। আমার পোস্টটা দেখে বোঝা যাচ্ছে আপনি ভীষণ নম্রভদ্র। কারণ আমি হলে এই পোস্টের ওই ছেলেকে আরও জঘন্য জঘন্য গালি দিতাম। বড় বোন হিসেবে একটা সাজেশনই দিই, যারা আসল রূপ খারাপ সময়ে দেখে ফেলেছেন তার সাথে সারা জীবন কাটানোর মতন জঘন্য সিদ্ধান্তটা নিয়েন না, বিয়েটা ভেঙে দিন। ইউর ডিসেভার বেটার মেক দ্যাট রাইট ডিসিশন, স্টে উই বেটার উইশ। শাইনা বুকের সাহস সঞ্চয় করলো। এবার সে বলে দিবে সবাইকে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি। সেই সারা দিন আগে সেই 7 দিন আগে শেষবারে সূর্য দেখা মিলেছিল। টানা বৃষ্টির পর আজ একটু থেমেছে। কাল পরশুর পর সূর্য দেখা মিলতে পারে। দাদিমা বারান্দা থেকে ডাক দিল, শানু পেরিয়েলা এসেছে। কি যেন কিন্নি বলেছিলি? দাদিমা আমাকে শানু বলে ডাকে। শাইনা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। উঠলো, উঠানো পা দিয়ে কানে ভেসে এলো, এই চুড়ি খুব সুন্দর শাইনা আপা, আপনার গায়ে হলুদের দিন পরব। আমরা কনে পক্ষ। পাশ থেকে হাসতে হাসতে একজন বলল, আমরা বর পক্ষ। চারপাশে চাচিরা হঠাৎ গুঞ্জন তুলে পিসপিস করতে লাগলো। শাইনাকে ঘিরে কিছু বলছে, কিন্তু স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না।
শাইনা থমকে গেল। কিছু বোঝার আগে মা এসে তার হাত ধরে টান দিলে। চলো, এখানে এসেছিস কেন? শাইনা ব্রু কুঁচকে তাকালো। আমার কিছু সেট টিফিন কিনতে হবে মা। মা কড়াভাবে বললেন, পরে কিনিস, এখন আয়। কিন্তু শাইনা গেল না। নিজেকে ছড়িয়ে নিয়ে বলল, পেরিয়ালা আর আসবে না। ওদের কাছে থেকে সমস্ত জিনিস পাওয়া যায়। তুমি ঘরে যাও, আমি আসছি। সে মায়ের হাত ছাড়িয়ে সামনে এগিয়ে গেল। পায়ে স্যান্ডেল নেই, পায়ের আঙ্গুলের পাকে বালি লেগে আছে। সে সিট টিফিন কিনলো। কাঁচের চুড়ির দিকে হঠাৎ চোখ আটকে গেল। লাল সবুজ 2 ডজন চুড়ি কিনে ফেললো। ঠিক তখনই ছোট চাচি ছুটে এসে মাথা মুন্না টেনে কপালে ডেকে দিল। তারপর ইটের স্তূপে পেছনে নিয়ে গিয়ে তাকে আড়াল করে রাখলেন। শাইনা অবাক হয়ে বললেন, তোমাদের সমস্যা কি? চাচি বলল, ওই বাড়ির লোকজন এসেছে ঢাকা থেকে। তুই ওদের বাড়ির বউ হয়ে যাচ্ছিস না? এভাবে দেখলে তোকে নিয়ে নানান কথা রটাবে। পায়ে স্যান্ডেল আপ দিয়ে দিস নে। কি বেকুব মেয়ে তুই। শাহিনা চাচির হাত থেকে এক ঝটকা নিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, পেরওয়ালাটাকে টাকা দিতে হবে। চাচি আঁচলে মুখ চাপা দিয়ে দিয়ে হায় হায় করে উঠল। কারণ উঠোনে এসে থম কারণ উঠোনে এসে থামা ঝকঝকে কালো গাড়ি। দরজাটা খুলল, নামলো একটা লোক। কালো ব্লেজার কালো ব্লেজার, টানা টানা টাই, চকচকে স্যুটবুট মোড়া। মনে হচ্ছে সিনেমার কোনো রাশবাড়ির চরিত্রর আগমন। শাইনা পেরিওয়ালাকে জিজ্ঞেস করলো, হাতে আপাতত টাকা পয়সা নেই, টিউশনির বেতন পেতে দেড় দেরি। দাদির দাদির পেকে যাওয়া চুল আছে, নেবেন? পরবর্তী পার্টের জন্য সবাই অপেক্ষা করো প্লিজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের মতন এখানে শেষ। আল্লাহ হাফেজ।